তো আজ আমরা সেল ডিভিশন, ক্রোমোজোম এবং জিনের কনসেপ্ট পড়ব। অ্যাকচুয়ালি এই যে টপিকগুলো, এগুলো ক্লাস 11 এবং 12-এর বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো বুঝতে গেলে এই সেল ডিভিশন, ক্রোমোজোম এবং জিনের কনসেপ্ট আমাদের কাজে লাগে। এবং আমরা যদি এই কনসেপ্টগুলো না জানি তাহলে আমাদের ওই সমস্ত চ্যাপ্টারগুলো বুঝতে অসুবিধা হয়। আমরা কি করি, চ্যাপ্টারগুলো মুখস্থ করি। কিন্তু তুমি যদি এই কনসেপ্টগুলো বুঝে যাও তাহলে দেখবে যে খুব সহজেই ওই চ্যাপ্টারগুলো তোমার পড়তে সুবিধা হবে। তুমি জিনিসগুলো বুঝে তারপরে সহজেই ওগুলো মনে রাখতে পারবে। তো কি কি চ্যাপ্টার আমাদের এর সাথে রিলেটেড? যে সমস্ত চ্যাপ্টারে রিপ্রোডাকশন রিলেটেড টপিক আছে, যেমন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে ক্লাস 11-এর চ্যাপ্টার ফাঙ্গি রিপ্রোডাকশন, সেখানে এই কনসেপ্টটা লাগবে। প্লান্ট কিংডমে দেখবে ব্রায়োফাইটা, তারপরে টেরিডোফাইটা, তারপরে জিমনোস্পার্ম আছে। ওদের যে রিপ্রোডাকশন আছে সেই কনসেপ্ট বুঝতে গেলে এই টপিকগুলো কাজে লাগবে। নেক্সট, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, হিউম্যান রিপ্রোডাকশন রিলেটেড চ্যাপ্টার, এই টপিকটা কাজে লাগবে। নেক্সট হলো মেন্ডেলিয়ান জেনেটিক্স। মেন্ডেলিয়ান জেনেটিক্সে মেন্ডেলের যে ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এই লগুলো বুঝতেও কিন্তু এই টপিকটা কাজে লাগবে। এছাড়া মলিকুলার জেনেটিক্সের পুরোটা না, বাট ইন্ট্রোডাকশনটা বুঝতে তোমার কিন্তু এই টপিকটা কাজে লাগবে। এবং ইভলিউশন বুঝতে যে টপিকটা কাজে লাগবে সেটা হলো জিন। তো অ্যাকচুয়ালি আমি জিনের পরে একটা ভিডিও অলরেডি বানিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। এখানে আমি জিন সম্পর্কে আলোচনা করব, বাট ওই ভিডিওতে খুব সুন্দর করে জিন জিনিসটা কি, কিভাবে ফাংশন করে, কোথায় থাকে, সবকিছু ওখানে বোঝানো আছে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা পড়বো সেল ডিভিশন। অ্যাকচুয়ালি আমি সেল ডিভিশনের ডিটেলস পড়াবো না এখানে, জাস্ট আমরা ওভারভিউটা দেখবো। অ্যাকচুয়ালি সেল ডিভিশন এমন একটা চ্যাপ্টার যেখানে একমাত্র ক্রোমোজোমের স্ট্রাকচারকে সব থেকে ডিটেলসে আমাদের স্টাডি করতে হয়। অন্য কোথাও ক্রোমোজোমের স্ট্রাকচারের এত ডিটেলস কিন্তু থাকে না। তো যখন আমরা পড়বো বুঝতে পারবে। তো চলো প্রথমে দেখো যে সেল ডিভিশন মানে কি, যে একটা সেল ছিল, ধরো এটা প্যারেন্ট সেল, এই সেলটা ভেঙে মনে করো দুটো সেল হলো, তাহলে এই যে দুটো সেল হলো ডটার সেল বলে, এবং এটাকেই বলে সেল ডিভিশন। তো এবার ভাবো এটা একটা সেল, এই সেলটাকে আমি ডিভাইড করব। সেলের ভেতরে একটা নিউক্লিয়াস আছে, একটা মাইটোকন্ড্রিয়া আছে, আর একটা এন্ডোপ্লাজম রেটিকুলাম আছে। তো সেলটাকে আমি এইভাবে ডিভাইড করতে পারি, এই যে এইভাবে, অথবা সেলটাকে আমি এইভাবে কেটে দিলাম। দেখো কেটে দিলাম, তাহলে এইভাবে যদি সেলটাকে কাটি তাহলে এই দুটো ভাগে ভাগ হচ্ছে, আর এইভাবে যদি কাটি তাহলে এই একটা ভাগে ভাগ হচ্ছে, এই একটা ভাগে ভাগ হচ্ছে। কিন্তু দেখো যে এইভাবে কাটলে একটার মধ্যে নিউক্লিয়াস যাচ্ছে আর একটার ভিতরে মাইটোকন্ড্রিয়া যাচ্ছে, আর এইভাবে কাটলে একটার মধ্যে সবকিছুই যাচ্ছে আর একটার মধ্যে কিছুই যাচ্ছে না। তো এটা তো আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। আমি যখন ভাগ করব দুটো সেলের মধ্যে সব ইকুয়াল দিতে হবে, তাই তো? তো ধরো যে তোমাদের কোনো এক মাস্টার মশাই তোমাদের একটা জেরক্স দিল, দিয়ে বললো যে দুই বন্ধু তোমরা ওটা সমানভাবে দুজনে জেরক্সটা নিয়ে নিও। তো তোমরা কি করবে, জেরক্সটা মাঝখান থেকে কেটে ফেলবে এইভাবে? না, আমরা কি করি, ওটাকে প্রথমে জেরক্স করি, করে দুই বন্ধু দুটো জেরক্স আমরা কি করব, নিয়ে নেব। ঠিক একইভাবে একটা সেলকে যখন ডিভাইড করতে হয়, সেল প্রথমে সবকিছুর জেরক্স করে। এখানে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ইয়ার, প্রথমে এর থেকে এর একটা কপি জেরক্স হলো, তারপরে মাঝখান থেকে এটাকে ভাগ করে দাও, দিলে প্রত্যেকটা সেল একটা করে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ইয়ার পাবে। তাহলে সেল ডিভিশনের দুটো ফেজ, একটাতে সবকিছুকে জেরক্স করতে হবে, তাই তো, এবং জেরক্স করার পরে সেইগুলোকে ভাগাভাগি করতে হবে। এই যে জেরক্স করা, এটাকে বলা হয় ইন্টারফেস, এবং এই যে ভাগ করে দেওয়া, দুটো সেলকে ভাগাভাগি করে দেওয়া সমানভাবে, এটাকে বলা হয় এম ফেজ। তাহলে এটাই হলো সেল ডিভিশনের দুটো ফেজ। তো এই যে ইন্টারফেজ আর এম ফেজ, এটা নিয়ে একটা সেল সাইকেল তৈরি হয়। ইন্টারফেজের মধ্যে আবার তিনটা সাবফেজ থাকে, G1, S, G2, এই তিনটে মিলেই হয় ইন্টারফেজ। আর যেটা আমাদের এম ফেজ, এই এম ফেজের ভিতরে চারটে ফেজ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে ফেজ মিলে তোমার এম ফেজ তৈরি হয়। তো আমরা এখন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো ডিটেলসে যাব না, আমাদের ইন্টারফেজের এস ফেজটা একটু কাজে লাগবে। তো চলো আমরা ইন্টারফেজটা একটুখানি জানি। ইন্টারফেজে সব কিছু তো জেরক্স হয়, তো অ্যাকচুয়ালি G1 পেজে কি হয়, যত সেল অর্গানেল আছে, ধরো মাইটোকন্ড্রিয়া, ইয়ার, রাইবোজোম, লাইসোজোম, গলজি, এটা সব কিছু কপি হয়। এস ফেজে কপি হয় নিউক্লিয়াস এবং সেন্ট্রোজোমের, আর G2 ফেজে কিছু প্রোটিন তৈরি হয়।
আমাদের এখন এগুলো দরকার নেই, আমাদের এস ফেজটা বেশি দরকার। এস ফেজে অ্যাকচুয়ালি কিসের কপি হয়? নিউক্লিয়াসের। এবার একটা মজার জিনিস তোমাদের বলি, তোমরা তো সেল ডিভিশন অলরেডি পড়েছো, তোমরা কি খেয়াল করেছো যে তোমরা সেল ডিভিশন যখন পড়েছো কোথাও মাইটোকন্ড্রিয়া কি করে কপি হচ্ছে, ইআর কি করে কপি হচ্ছে, এগুলো কিচ্ছু লেখা থাকে না। একটা জিনিসেরই কথা লেখা থাকে, সেটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কি করে কপি হয় এবং নিউক্লিয়াস কি করে দুটো সেলের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, সেটাই কিন্তু আমাদের সেল ডিভিশনের ভিতরে লেখা থাকে। সবসময় ইকুয়ালি হবেও না, সেটাও আমরা পড়বো। তো যাই হোক, নিউক্লিয়াসের কপি এবং নিউক্লিয়াসের ডিস্ট্রিবিউশনটাই কিন্তু আমাদের পড়তে হয়। তো আমাদের তাহলে সবার প্রথমে এই নিউক্লিয়াস সম্পর্কে কিন্তু একটু ধারণাটা ক্লিয়ার হতে হবে। তো চলো, একটা সেলের এই যে নিউক্লিয়াসটা, আমরা নিউক্লিয়াসের জানি চারটে পার্ট আছে। প্রথম হলো এই যে নিউক্লিয়ারের যে মেমব্রেনটা, এটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। তার ভিতরে এই যে স্ট্রাকচারগুলো, এইগুলো হলো, আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে। নিউক্লিয়াসের ভিতরে এই যে গোল যে মাসটা, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এবং এর ভিতরে একটা ফ্লুইড আছে, সেই যে ফ্লুইডটা অরেঞ্জ কালারে দেখানো, এই ফ্লুইডটাকে বলে নিউক্লিওপ্লাজম। কিন্তু এছাড়াও আমরা এর সাথে আরো কতগুলো টার্ম জানি। যেমন আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন ফাইবার থাকে, ক্রোমাটিড থাকে, ডিএনএ থাকে, জিন থাকে। তাহলে একটা কোশ্চেন আসবে যে এগুলো কি আরো আদার কোনো পার্ট, নাকি এই পার্টগুলোর সাথে এই পার্টগুলোর কোনো একটা রিলেশন আছে? তো আগে চলো আমরা সেটাই ফাইন্ড আউট করি। এবার প্রথমে আমাদের জানতে হবে ক্রোমোজোম কিভাবে তৈরি হয়। তো অ্যান্সার হলো ক্রোমোজোম ডিএনএ দিয়ে তৈরি হয়। তো স্বাভাবিক কোশ্চেন আসবে যে তাহলে কটা ডিএনএ দিয়ে ক্রোমোজোম তৈরি হয়? উত্তর হলো, যদি নর্মাল সেল হয় তাহলে একটা ক্রোমোজোম একটা ডিএনএ দিয়ে তৈরি হয়। আর আরেকটা কি তাহলে অ্যাবনর্মাল সেল হবে? না, আরেকটা সেল হলো যে সেলটা ডিভাইডিং সেল, মানে যে সেলটা সেল ডিভিশনে পার্টিসিপেট করছে, তার ক্ষেত্রে অন ক্রোমোজোম ইকুয়াল টু 2 ডিএনএ। তাহলে একটা সেল যার ক্ষেত্রে অন ক্রোমোজোম ইকুয়াল টু অন ডিএনএ, যেটা নর্মাল সেল, ডিভাইড করছে না। আর যে সেলটা ডিভাইড করছে তার ক্ষেত্রে অন ক্রোমোজোম ইকুয়াল টু 2 ডিএনএ। তো এটা আমরা দেখবো যে কি করে এই স্ট্রাকচারগুলো তৈরি হয়, এটা দেখলে তোমাদের ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার মনে করো এটা একটা হিউম্যান সেল, তোমার বডির যে কোনো জায়গা থেকে তুমি একটা সেল নাও, হাতের থেকে, পায়ের থেকে, লিভার, লাংস, কিডনি, যে কোনো। তো সেই সেলটার যখন নিউক্লিয়াসে যাবে, নিউক্লিয়াসের ভিতরে দেখবে এইভাবে ক্রোমোজোম আছে। এবং এই ক্রোমোজোমগুলো তুমি যদি গোনো, হিউম্যান সেলের ক্ষেত্রে 46 খানা ক্রোমোজোম থাকে। এবং ক্রোমোজোমগুলো এইভাবে জোড়ায় জোড়ায় থাকে, তাহলে টোটাল 23টা পেয়ার থাকবে, তাই তো? 46 খানা ক্রোমোজোম। কিন্তু এই যে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় আছে, সরি একটু ওয়েট করো। হুম, এই যে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় আছে, এই জোড়া থাকার জন্য এটাকে আমরা বলি 2n কন্ডিশন। এই যে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় আছে এবং ক্রোমোজোম কতগুলো আছে? 46। তো এই জন্য এটাকে লেখা হয় 2n ইকুয়াল টু 46। আবার ধরো এই একটা অর্গানিজমস, এখানেও দেখো ক্রোমোজোম এগুলো, এটাও গুনলে এটাও কিন্তু 46 খানা ক্রোমোজোমই আছে। কিন্তু এই ক্রোমোজোমগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আছে, এরা কিন্তু জোড়ায় জোড়ায় নেই। জোড়ায় জোড়ায় না থাকলে এটাকে বলা হয় এন। এটা হলো এন ইকুয়াল টু 46। আর এইদিকে দেখো পেয়ারে পেয়ারে আছে, এখানে 46 ক্রোমোজোম, এটা তাহলে কত হবে? 2n ইকুয়াল টু 46। তো এইভাবেই আমরা এন, 2n, এবার যত তিনটে ক্রোমোজোম একসাথে আছে তখন সেটাকে আমরা বলবো 3n। চারটে ক্রোমোজোম একসাথে আছে তখন আমি সেটাকে বলবো 4n। দুটো থাকলে আগেই পড়া হয়েছে, সেটাকে 2n বলে, একটা থাকলে n বলে। n কন্ডিশনকে বলে হ্যাপ্লয়েড, 2n কে বলে ডিপ্লয়েড, 3n কে বলে ট্রিপ্লয়েড, 4n কে বলে টেট্রাপ্লয়েড। এভাবে চলতেই থাকবে, বাট অ্যাকচুয়ালি আমাদের এই তিনটের মধ্যেই আমাদের বাউন্ডারি, এর বাইরে আমাদের দরকার হয় না। এবার আমরা জানি আমাদের 5টা কিংডম আছে: মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি এরা সবাই হ্যাপ্লয়েড হয়। অ্যানিমেলিয়া এরা হয় ডিপ্লয়েড। কিন্তু প্ল্যান্টির ক্ষেত্রে এন দেখা যায়, মানে কিছু প্ল্যান্ট হয় হ্যাপ্লয়েড, কিছু প্ল্যান্ট হয় ডিপ্লয়েড, আর কিছু প্ল্যান্টের বডির ভিতরে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটো স্টেজই প্রেজেন্ট থাকে। আমরা সেগুলো ডিটেলসে এখন আলোচনা করব না, কিন্তু তুমি যদি এই ভিডিওটা ভালো করে দেখো, ওই প্ল্যান্ট কিংডম রিলেটেড টপিকগুলো যখন তুমি পড়বে, খুব ইজিলি দেখবে তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। এছাড়া এই প্ল্যান্টির ক্ষেত্রে 3n কন্ডিশনও দেখা যায়, সেটাও আমরা পরে পড়ব। এবার তাহলে তোমাদের বললাম যে নর্মাল অবস্থায় একটা ক্রোমোজোম একটা ডিএনএ দিয়ে তৈরি হয়। তো একটা সেলের ভিতরে টোটাল 46 ক্রোমোজোম আছে, দ্যাট মিনস
46 ডিএনএ আছে, এবং এই 46 ডিএনএ কে যদি তুমি জোড়ো তাহলে তার লেন্থ হবে 2.2 মিটার। 2.2 মিটার মানে ফুটবলের যে গোল পোস্ট হয় না, তার এই মাথা থেকে ওই মাথা প্রায়। একটা সেলের হিসাব হয় মাইক্রোমিটার ন্যানোমিটারে, সেখানে ডিএনএটা যদি এতটা বড় হয় তাহলে সেটা সেলের মধ্যে ঢুকবে কি করে? তো তার জন্য ডিএনএটাকে আমাকে ছোট করতে হবে। ডিএনএ তো কি একটা সুতোর মতো, তাই তো? এটা একটা ডিএনএ, অ্যাকচুয়ালি ডিএনএ ডবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, বাট বোঝানোর সুবিধার জন্য আমি এটাকে এইভাবে এঁকেছি। তো তোমরা যখন বাজার থেকে সুতো কিনে নিয়ে এসো, তখন কেউ সুতো কেনে, সুতো কি এরকম লম্বাভাবে কিনে নিয়ে আসি? দেখবে কিছুর গায়ে সেটা পেঁচানো থাকে। তো ডিএনএটাও তো সুতোর মতো, তাহলে ডিএনএটাকে আমি যদি পেঁচাই তাহলে ডিএনএর লেন্থ ছোট হয়ে যাবে এবং ওটাকে আমরা সেলের ভিতরে তখন ইজিলি ভরে দিতে পারবো। তো প্রথমে ডিএনএ এই এক ধরনের বলের গায়ে ডিএনএটা পেঁচিয়ে যায়, এই যে বলগুলো এগুলোকে বলা হয় হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনের গায়ে যখন ডিএনএটা পেঁচিয়ে যায় তখন যে স্ট্রাকচারটা তৈরি হয় সেই স্ট্রাকচারটাকে বলা হয় ক্রোমাটিন ফাইবার। তাহলে একটা ডিএনএ, সেই ডিএনএটা হিস্টোন প্রোটিনগুলোর গায়ে পেঁচিয়ে তৈরি করলো একটা ক্রোমাটিন ফাইবার, এটাকে বলা হয় কয়েলিং। এতে করে লেন্থ অনেকটাই ছোট হয়ে গেল, কিন্তু অতটাও ছোট হয়নি যে এটা একটা সেলের মধ্যে ঢুকতে পারবে। তো সেই জন্য এই যে ক্রোমাটিন ফাইবার, এই যে স্ট্রাকচারটা, এটার সুপার কয়েলিং শুরু হয়, এটা এইভাবে কয়েল করতে থাকে এবং এইভাবে কয়েল করার পরে এটা আরো ছোট হয়ে যায় এবং এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এটাকেই বলা হয় ক্রোমোজোম। তো একটা ডিএনএ ছিল, সেটা হিস্টোন প্রোটিনের গায়ে পেঁচিয়ে তৈরি করেছিল একটা ক্রোমাটিন ফাইবার, সেই একটা ক্রোমাটিন ফাইবার আবার আরো পেঁচিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করলো একটা ক্রোমোজোম। তাহলে যেটাই ডিএনএ সেটাই ক্রোমাটিন ফাইবার, সেটাই ক্রোমোজোম। একই জিনিসের বিভিন্ন স্টেজের বিভিন্ন নাম, কিন্তু জিনিসটা কিন্তু এক। এবার এই যে ক্রোমাটিন ফাইবার যখন কয়েল করে, যেটাকে সুপার কয়েলিং করলে যে স্ট্রাকচারটা তৈরি হয় তাকে কিন্তু ক্রোমাটিডও বলা হয়। এবং এই ক্ষেত্রে যেটা ক্রোমোজোম সেটাই ক্রোমাটিড, এবং এই ক্রোমোজোমে দেখো একটাই ক্রোমাটিড আছে, এই জন্য এই ক্রোমোজোমটাকে বলা হয় মোনাড। আমি তোমাদের এমনও ক্রোমোজোম দেখাবো যেখানে দুটো ক্রোমাটিড থাকে, সেই ক্রোমোজোমটাকে বলা হয় ডায়াড। তাহলে তুমি দেখতেই পেলে, তোমার চোখের সামনে এটা আমি দেখালাম যে একটা ডিএনএ দিয়ে একটা ক্রোমাটিন ফাইবার হলো, তারপরে একটা ক্রোমাটিন ফাইবার থেকে আলটিমেটলি একটা ক্রোমোজোম হলো। তার মানে একটা ক্রোমোজোমে একটাই মাত্র ডিএনএ থাকে। এটা নর্মাল সেলের ক্ষেত্রে, কিন্তু সেল ডিভিশন হলে হিসাবটা একটু আলাদা, সেটা আমরা আস্তে আস্তে এগোবো সেই দিকে। এবার একটা কোশ্চেন তোমাকে করতেই পারে যে একটা সেলের মধ্যে কতগুলো ডিএনএ থাকে, তুমি স্ট্রেট অ্যান্সার দেবে যে একটা সেলের ভিতরে 46 ক্রোমোজোম থাকে, দ্যাট মিনস 46 ডিএনএ থাকে। কিন্তু আমাদের আরো একটুখানি জানতে হবে, সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়া থাকে, তাই তো? আমাদের যদি প্লান্ট সেল হয় তাহলে সে বলবে আমার প্লাস্টিড আছে। তো যদি অ্যানিমেল সেল হয় তাহলে তার ক্ষেত্রে ক্রোমোজোমাল ডিএনএ তো আছেই, প্লাস মাইটোকন্ড্রিয়ার মধ্যে তো ডিএনএ থাকে, তাহলে ক্রোমোজোমাল ডিএনএ প্লাস মাইটোকন্ড্রিয়ার ডিএনএ যোগ করলে একটা সেলের মধ্যে ডিএনএ পাওয়া যায়। আর যদি তোমার প্লান্ট সেল হয় তাহলে তার ক্ষেত্রে ক্রোমোজোমাল ডিএনএ নেবে, তার সাথে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ নেবে, প্লাস তার সাথে প্লাস্টিডের ডিএনএ নেবে। এইগুলো যদি যোগ করো তাহলে একটা প্লান্ট সেলের মধ্যে থাকা ডিএনএ এর পরিমাণ পেয়ে যাবে। এবার তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে হাউ মেনি জিনস প্রেজেন্ট ইনসাইড এ ডিএনএ, একটু ভুলে গেছি এটা বলতে যে এই যে ক্রোমোজোমকে খুললে তো আমরা পাই ক্রোমাটিন ফাইবার, আর ক্রোমাটিন ফাইবারকে খুললে পাই ডিএনএ। এই ডিএনএর উপরেই কি বসে থাকে? জিন বসে থাকে। অলরেডি আমার জিন রিলেটেড একটা ভিডিও আছে, তুমি যদি দেখো খুব ক্লিয়ারলি তুমি বুঝতে পারবে জিনের ফাংশন, জিন কোথায় থাকে। সেটা তো তুমি যা এখনই বলে দিলাম যে জিন হচ্ছে তোমার ডিএনএর উপরে থাকে, বাট ওটাতে ডিটেলসে খুব ক্লিয়ার ভাবে তুমি সব বুঝতে পারবে। এবার তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে হাউ মেনি জিনস প্রেজেন্ট ইনসাইড এ ডিএনএ, এর অ্যান্সার হবে হলো তোমার 46 ক্রোমোজোম, দ্যাট মিনস হচ্ছে 46 ডিএনএ। ওই 46 ডিএনএতে টোটাল 25 থেকে 30,000 জিন থাকে। ওকে, একটা সেলে, হিউম্যান বডির যে কোনো একটা সেল নাও, সেখানে তোমার 46 ক্রোমোজোমাল ডিএনএ আছে। সেই 46 যে ক্রোমোজোমাল ডিএনএ, সেই 46 ক্রোমোজোমাল ডিএনএতে টোটাল 25 থেকে 30,000 জিন থাকে। ওকে, এছাড়া মাইটোকন্ড্রিয়াতেও কিছু জিন প্রেজেন্ট থাকে, সেটা আমি এখানে আর আলোচনা করছি না। এবার আমরা চলে যাব ইন্টারফেসে। ইন্টারফেসটা আমাদের লাগবে। ইন্টারফেস মনে আছে, যেখানে হচ্ছে সেল ডিভিশনের, যেখানে সবকিছু জেরক্স হয়, সেটা তিনটে সাবফেস G1 G2। G1 সমস্ত সেল অর্গানেলের কপি হয়, এস ফেজে কপি হয় কি? নিউক্লিয়াসের কপি হয়। আমরা এই নিউক্লিয়াসের কপিটাকেই আমাদের ফোকাস করতে হবে। এবার
আমরা জানি যে এক্ষুনি পড়লাম নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, তাই তো? ক্রোমোজোম মানে ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয়? ডিএনএ দিয়ে তৈরি হয়। তাহলে স্পেসে আমি যদি বলি নিউক্লিয়াসের কপি সেটাও ঠিক, স্পেসে যদি বলি ক্রোমোজোমের কপি হচ্ছে তাও ঠিক, স্পেসে আমি বলতে পারি ডিএনএরও কপি হচ্ছে। বাট আমরা যখন বলি বইতে লেখা থাকে, কখনো লেখা থাকে না যে ক্রোমোজোম বা নিউক্লিয়াসের কপি হয়, সবসময় লেখা থাকে স্পেসে ডিএনএর কপি হয়। কারণটা এক্ষুনি বোঝাবো। তো এবার দেখো যে একটা নর্মাল সেলের ক্ষেত্রে আমরা যেটা জানি যে ডিভাইড যদি না করে তাহলে অন ক্রোমোজোম ইকুয়াল টু অন ক্রোমাটিন ফাইবার ইকুয়াল টু অন ডিএনএ। তো এবার আমরা একটা সেল নেব, 46 ক্রোমোজোমওয়ালা সেল নিলে আমাদের বোঝাতে সমস্যা হবে, এই জন্য আমি যে সেলটা নিয়েছি সেখানে দেখো 4টে ক্রোমোজোম আছে। তাহলে 4টে ক্রোমোজোম, তার মধ্যে দেখো 1 আর 2 একটা জোড়ায় আছে, 3 আর 4 একটা জোড়ায় আছে। তাহলে এটা কি 2n কন্ডিশন এবং ক্রোমোজোম কত 4, 2n ইকুয়াল টু 4। এই হচ্ছে সেলটা। এবং এখানে 4 ক্রোমোজোম ইকুয়াল টু 4 ডিএনএ। নর্মাল সেলে অন ক্রোমোজোম ইকুয়াল টু যদি অন ডিএনএ হয় তাহলে এখানে 4টে ক্রোমোজোম আছে, দ্যাট মিনস 4টে ডিএনএ। এইবার স্পেসে কি হবে? এই ক্রোমোজোম বা ডিএনএ এর কপি হবে। এইবার আমরা একটু আগে পড়েছি যে ডিএনএ প্রথমে কয়েল করে তোমার ক্রোমাটিন ফাইবার, তারপরে সেটা সুপার কয়েল করে তৈরি করে হলো ক্রোমোজোম। কিন্তু স্পেসে যখন এটাকে জেরক্স করতে হয় তখন একটু উল্টো দিকে আবার এই ইভেন্টটাকে নিয়ে যেতে হয়। ক্রোমোজোম খুলে যায় ক্রোমাটিন ফাইবারে এবং ক্রোমাটিন খুলে যায় ডিএনএতে। ডিএনএ তে অবস্থায় না আসলে ওটার কখনো জেরক্স করা যায় না। এবং এই যে ডিএনএ তে নিয়ে আসলাম, এবার এখান থেকে আরেকটা ডিএনএ এর কি হবে? কপি হবে, কারণ ইন্টারফেস চলছে, তার স্পেস, এখানে সবকিছু জেরক্স হয়, তাহলে ডিএনএ থেকে ডিএনএ জেরক্স হবে। এই ডিএনএ থেকে ডিএনএ এর কপি হওয়াকেই আমরা বলি রেপ্লিকেশন। এটা আমাদের ক্লাস 12 এর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা আমরা ক্লাস 12 এর রেপ্লিকেশনের পরে আমি ভিডিও বানাবো। বাট তুমি যদি এই ভিডিওটা দেখো, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হলে তখন তোমার ওই টপিকগুলো পড়তে কিন্তু ইন্টারেস্ট অনেকটা বাড়বে। তো তাহলে আমি কি করলাম? ক্রোমোজোমকে খুলে ফেললাম ক্রোমাটিন ফাইবারে, ক্রোমাটিন ফাইবারকে খুলে ফেললাম ডিএনএতে, এবং এই যে ডিএনএটা, এই ডিএনএটারই এখন জেরক্স হবে। তো চলো আমরা দেখি যে বিফোর স্পেস আমার 4টে ক্রোমোজোম ছিল, দ্যাট মিনস আমি খুলে ফেলেছি এখন 4টে ডিএনএ। এবার আফটার স্পেস কি হবে? ডিএনএ জেরক্স হবে, তাহলে এই 4টে ডিএনএ থেকে আমার 8টা ডিএনএ তৈরি হবে। এবার দেখো এখানে যে 4টে ডিএনএ 1 2 3 4, এবার এই যে 1 2 3 4, এইবার এখানে দেখো একের থেকে একের দুটো কপি তৈরি হয়েছে, এই যে 1 থেকে 1-এর দুটো কপি তৈরি হয়েছে, 2 থেকে 2-এর দুটো কপি তৈরি হয়েছে, 3 থেকে 3-এর দুটো কপি তৈরি হয়েছে, আর 4 থেকে দেখো 4-এর দুটো কপি হয়েছে। তাহলে এখানে ছিল 4টে ডিএনএ, এখানে হয়ে গেল 8টা ডিএনএ। ক্লিয়ার? এইবার এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে। এই যে 1 আর 1 দুটো যে ডিএনএটা একটুখানি দেখো, এই যে 1 আর 1 এখানে আলাদা করে এঁকেছি। এইবার এই পাশের যে একটা, এই যে একটা, এই একটা আবার এটা তো ডিএনএ হয়ে গেছে, এবার এটা আবার কি করবে? আবার এটা কনডেন্স করে এটা আবার কি করবে? এরকম ভাবে ক্রোমাটিড তৈরি করবে। আবার এই পাশের যে একটা, সেটাও কি করবে? কনডেন্স করে সেটাও একটা তোমার ক্রোমাটিড তৈরি করবে। এবং এই দুটো ক্রোমাটিড মাঝখান দিয়ে কাইনেটোকোর বলে একটা প্রোটিন দিয়ে এইভাবে জুড়ে যাবে। তাহলে এই এক পেঁচিয়ে তৈরি করলো একটা ক্রোমাটিড সুপার কয়েলিং করে, এই পাশের এক পেঁচিয়ে তৈরি করলো আর একটা ক্রোমাটিড, এবং আলটিমেটলি এই যে টোটাল স্ট্রাকচার হলো এটাও হলো একটা ক্রোমোজোম, এটাকেও বলে ক্রোমোজোম। কিন্তু এই ক্রোমোজোমে দেখো দুটো ক্রোমাটিড আছে, এই একটা ক্রোমাটিড আছে, এই একটা ক্রোমাটিড আছে, এই জন্য এই ক্রোমোজোমটাকে বলা হয় ডায়াড। এবং এই ক্রোমোজোমে এখানে এই একটা ডিএনএ, তাই তো, এবং এই পাশে এই একটা ডিএনএ, দুটো ডিএনএ আছে। তাহলে এক্ষেত্রে অন ক্রোমোজোম ইকুয়াল টু 2 ডিএনএ। এই ডিএনএটাকে আমরা মেটাফেস, এই ক্রোমোজোমটাকে আমরা মেটাফেস ক্রোমোজোমও বলি, কারণ সেল ডিভিশনের মেটাফেস স্টেজে এই স্ট্রাকচারটাকে সব থেকে, এই এক্স শেপেড স্ট্রাকচারটাকে সব থেকে পরিষ্কার দেখা যায়। তো আশা করি এইবার বোঝা গেছে যে কখন বলেছিলাম যে ডিভাইডিং সেলের ক্ষেত্রে অন ক্রোমোজোম ইকুয়াল টু 2 ডিএনএ। তো এবার দুটো ক্রোমোজোমই পাশাপাশি আঁকা আছে। এই ক্রোমোজোমের ক্ষেত্রে খেয়াল করো যে একটা ডিএনএ ছিল, সেই ডিএনএ থেকে একটা ক্রোমাটিন ফাইবার হয়ে সেখান থেকে সোজা একটা ক্রোমোজোম তৈরি হয়েছিল, এবং এর ক্ষেত্রে অন ক্রোমোজোম ইকুয়াল টু 1 ডিএনএ। কিন্তু
একটু আগে যেটা দেখলাম যে সেল ডিভিশন স্পেস পার হওয়ার পরে সেই 1 আর 1 মিলে কি করেছে, দুটো ডিএনএ মিলে একটা ক্রোমোজোম তৈরি করেছে। তাহলে এটা হলো অন ক্রোমোজোম ইকুয়াল টু 2 ডিএনএ। এটা হলো ডিভাইডিং সেলের ক্ষেত্রে, আর নর্মাল সেলের ক্ষেত্রে অন ক্রোমোজোম ইকুয়াল টু অন ডিএনএ। এবার একটা জিনিস, মজার জিনিস খেয়াল করো, সেল ডিভিশনের শুরুতে তোমার এখানে কটা ক্রোমোজোম ছিল? 4টে ক্রোমোজোম ছিল। ডিএনএ কটা ছিল? 4টে। অন ক্রোমোজোম ইকুয়াল টু অন ডিএনএ। এস ফেজে 4টে ডিএনএ থেকে 8টা ডিএনএ হলো। এইবার এই যে 1 আর 1 দুটো ডিএনএ মিলে একটা ক্রোমোজোম তৈরি করলো, 2 আর 2 মিলে একটা ক্রোমোজোম তৈরি করলো, 3 আর 3 দুটো ডিএনএ মিলে একটা ক্রোমোজোম তৈরি করলো, 4 আর 4 দুটো ডিএনএ মিলে একটা ক্রোমোজোম তৈরি করলো। তাহলে আফটার এস ফেজ যখন তোমার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে যে সেলের ভিতরে তোমার তখনও কটা ক্রোমোজোম আছে? 4টা ক্রোমোজোম আছে, কিন্তু ডিএনএ কটা আছে? ডিএনএ তোমার 8টা। তাহলে সেল ডিভিশনে এস ফেজের আগে 4টে ক্রোমোজোম 4টে ডিএনএ ছিল। এখনো দেখো 4টে ক্রোমোজোম আছে, কিন্তু ডিএনএ নাম্বারটা ডবল হয়ে গেছে। এর কারণ এই ক্ষেত্রে অন ক্রোমোজোম ইকুয়াল টু অন ডিএনএ, আর এর ক্ষেত্রে অন ক্রোমোজোম ইকুয়াল টু 2 ডিএনএ। এটাই হচ্ছে কারণ। এই জন্য এনসিইআরটি বইতে বা সমস্ত জায়গাতেই লেখা থাকে যে এস ফেজের আগে পরে ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হয় না। এখানেও 4টে ক্রোমোজোম, এখানেও 4টে ক্রোমোজোম, কিন্তু ডিএনএর নাম্বার ডবল হয়ে যায়। এখানে দেখো 4টে ডিএনএ, এখানে হয়ে গেছে 8টা ডিএনএ। এবং এনসিইআরটি বইতে লেখা আছে যে 2C ডিএনএ থাকলে সেটাকে তাহলে 2 দিয়ে গুণ করো, ডবল হবে, সেটা কত ডিএনএ হয়ে যাবে? 4C ডিএনএ হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এটা তোমাকে সেল ডিভিশন পড়তে খুবই হেল্প করবে। সেল ডিভিশন যখন তুমি ডিটেলসে পড়বে, বা আমি যখন ভিডিও বানাবো সেল ডিভিশনের পরে, তোমরা এই ভিডিওটা যদি দেখা থাকে খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। এবার ফাইনালি আমরা চলে যাব মাইটোসিস মিওসিসে। তোমরা ভাবছো যে এতক্ষণ হয়ে গেল, সবাই তো প্রথমে মাইটোসিস মিওসিস দিয়ে শুরু করে, স্যার তো মাইটোসিস মিওসিসের কথা একবারও বলছে না। তো এই কনসেপ্টগুলো বোঝানো দরকার ছিল। ক্রোমোজোমের কনসেপ্ট তোমার আশা করি ক্লিয়ার হয়ে গেছে, স্ট্রাকচারটা বিশেষ করে। এবার আমরা পড়বো মাইটোসিস মিওসিস। চলো, তো আমরা জানি যে স্পার্ম আর ওভাম মেট করে কি তৈরি করে? জাইগোট। জাইগোটে আমাদের হিউম্যান জাইগোটে 2n=46 ক্রোমোজোম থাকে। এবার এই জাইগোটটা ডিভাইড করে করে দুটো সেল তৈরি করে প্রথমে। সেই দুটো সেলে দেখো 2n=46 ক্রোমোজোম আছে। দুটোর থেকে 4টে 2n=46 ক্রোমোজোমালা সেল, সেখান থেকে 8টা, প্রত্যেকটা সেলের ভিতরেই 2n=46 ক্রোমোজোম আছে। এইবার এখান থেকে 9 মান্থ পরে পুরো বেবি তৈরি হলো, তার বডির মধ্যে যত সেল আছে সব সেলের ভিতরেই 2n=46 ক্রোমোজোম। সেখান থেকে অ্যাডাল্ট হয়ে গেল, তার বডির মধ্যে যত সেল আছে সবই 2n=46 ক্রোমোজোম। তাহলে এটা এমন একটা সেল ডিভিশন যেখানে যতবারই ডিভাইড করছে ক্রোমোজোম নাম্বার কত থাকছে? 46 থাকছে। ক্রোমোজোম নাম্বার সবসময় কনস্ট্যান্ট থাকছে, একই থাকছে। এই সেল ডিভিশনটাকে বলা হয় মাইটোসিস। তাহলে মাইটোসিস কাকে বলে ক্লিয়ার হয়ে গেল, যেখানে ক্রোমোজোম নাম্বার সবসময় যতবারই ডিভাইড করে ক্রোমোজোম নাম্বার একই থাকবে। তো এবার ধরো এই যে অ্যাডাল্ট হয়ে গেছে বাচ্চাটা, এইবার সে যখন মেট করবে তখন তার এই যে টেস্টিস থেকে, টেস্টিসের যে সেল তার ভিতরে স্পার্মাটোগোনিয়াম থাকে, ক্লাস 12-এর টপিক। তো সেই স্পার্মাটোগোনিয়ামের ভিতরে 2n=46 সেল আছে। বডির সব সেলই কি 46 ক্রোমোজোম আছে। এবার এই স্পার্মাটোগোনিয়াম থেকে তৈরি হবে স্পার্ম, এবং ফিমেলদের ওভারির ভিতরে থাকে উগোনিয়াম, উগোনিয়াম থেকে তৈরি হবে এগ। এইবার আমরা এতক্ষণ যত সেল ডিভিশন দেখেছি যে যখনই ডিভাইড করেছে তখনই কি হয়েছে? 2n=46 থেকে 2n=46 হয়েছে। এবার আমি ধরলাম যে স্পার্মাটোগোনিয়াম যেটা, সেটা ডিভাইড করলো করে যে স্পার্ম তৈরি করলো সেটাও কত হলো? 2n=46। একইভাবে যে উগোনিয়াম, এই উগোনিয়াম যখন ডিভাইড করলো তখন সেখান থেকেও যে এগ তৈরি হলো সেখানেও আছে 2n=46। এতক্ষণ আমরা এই সেল ডিভিশন দেখেছি। কিন্তু যদি এটা করি, এইবার এইখানে যে 2n আর 2n, তাহলে এরা যখন ফিউজ করবে জাইগোট, জাইগোট তখন কত হবে? 2n হলে, 2n আর 2n হলে জাইগোট কত হবে? 4n, এবং 46 মিলে হয়ে যাবে 92। মানে জাইগোটে ক্রোমোজোম নাম্বার ডবল হয়ে যাচ্ছে। কিন্তু এরকম তো হয় না, এটা আমরা জানি যে জাইগোটে সবসময় 2n=46ই হয়। এবং আমরা এটাও জানি উগোনিয়াম আর স্পার্মাটোগোনিয়ামের ক্রোমোজোমও 46। তাহলে এই দুটো জায়গায় আমরা কোনো কিছুই চেঞ্জ করতে পারবো না, কিচ্ছু চেঞ্জ করতে পারবো না। তাহলে চেঞ্জ করার জায়গা আছে এই জায়গাটা। আমি যদি এখানে লিখি যে স্পার্মের মধ্যে 2n=46 না লিখে আমি যদি লিখি n=23,
এবং উগোনিয়ামের ভিতরে থেকে যে এগ তৈরি হচ্ছে এটা যদি আমি লিখি n = 23, তাহলে দেখো হিসাব মিলে যাবে। n আর n মিলে তৈরি করবে 2n এবং 23 আর 23 মিলে তৈরি করবে 46। তাহলে হিসাবটা মিলে গেল। তো এইখানে স্পার্মাটোগোনিয়াম ডিভাইড করে যখন স্পার্ম তৈরি করলো, দেখো এমন একটা সেল ডিভিশন হলো, এখানে ক্রোমোজোম ছিল 2n = 46, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হলো? এটা হয়ে গেল n = 23। একইভাবে উগোনিয়ামেও ছিল 2n = 46, সেটা হয়ে গেল কত? হাফ হয়ে গেল n = 23। তাহলে এটা এমন একটা সেল ডিভিশন যেখানে ক্রোমোজোমের নাম্বার হাফ হয়ে যায়, এবং এই যে সেল ডিভিশনটা, এই সেল ডিভিশনটাকে আমরা বলি মিওসিস, যেখানে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। কেন ক্রাইসিসটা তৈরি হলো সেটাও দেখালাম, যেখানে করতেই হবে, না হলে জাইগোটে ক্রোমোজোম নাম্বার ডবল হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা লাইফ টাইমে যতবার সেল ডিভিশন করি সবসময় মাইটোসিস সেল ডিভিশন করি, এক্সেপ্ট গ্যামেট প্রোডাকশন, স্পার্ম প্রোডাকশন, ঠিক সেই সময়টাতেই আমাদের মিওসিস করে গ্যামেট প্রোডাকশন করতে হয়। তো আশা করি মাইটোসিস এবং মিওসিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, যে মাইটোসিস হলে ক্রোমোজোম নাম্বার সবসময় কনস্ট্যান্ট থাকে এবং মিওসিস হলে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। আরো কিছু জিনিস আমি দেখাই, তোমাদের দেখবে কাজে লাগবে ওই চ্যাপ্টার যেগুলোর কথা প্রথমে বলেছিলাম ওগুলো দেখতে। যে মাইটোসিস যখন হয় তখন একটা সেল 2n, ধরো আমি একটা সেল নিয়েছি, তাহলে ওখান থেকে নতুন দুটো সেল তৈরি হবে, সেগুলো 2n সেল তৈরি হবে, এবং মাইটোসিসে একটা থেকে সবসময় দুটো সেল তৈরি হয়। কিন্তু মিওসিস হলে একটা সেল থেকে প্রথমে দুটো সেল তৈরি হয়, সেই দুটো সেল আবার ডিভাইড করে আরো দুটো, টোটাল তাহলে একটা সেল থেকে কটা সেল তৈরি হলো? 4টে সেল তৈরি হলো। এটা একটা ডিফারেন্স, মাইটোসিসে একটা থেকে দুটো সেল এবং মিওসিসে একটা থেকে 4টে সেল তৈরি হয়। এবং মিওসিসে যদি আমি 2n থেকে শুরু করি তাহলে হাফ হয়ে যাবে, 2n কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? n হবে। তাহলে আলটিমেট রেজাল্টে প্রত্যেকটা সেলই কত হবে? n হবে। এবার দুটো ধাপে মিওসিসটা হয়। তো প্রথম যে ধাপটা সেটাতে একটু খেয়াল করো, যে 2n একটা সেল নিয়েছি, তার থেকে যখন n সেল হলো, প্রথম মিওসিস অনেই দেখো n হয়ে গেছে, মানে 2n থেকে n হয়ে গেল, এই জন্য মিওসিস অনকে বলা হয় ইডাকশনাল ডিভিশন। কিন্তু এর প্রপার এক্সপ্লেনেশন আছে, এখন আমরা এই ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব না। আমরা যেটুকুনি পড়ছি আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি, এই যে চ্যাপ্টারগুলো দেখালাম যেখানে রিপ্রোডাকশনের কনসেপ্ট কাজে লাগে, এই কনসেপ্টটা যদি বোঝো তুমি খুব ইজিলি সেগুলো পড়তে পারবে। তবে হ্যাঁ, সেল ডিভিশন যখন তুমি পড়বে তখন এই যে কেন মিওসিস অনকে রিডাকশনাল ডিভিশন বলে, এর কারণটা জানতে হবে। তো সেটা আমরা যখন ওই চ্যাপ্টার পড়বো তখন আমরা সেটা জানবো। একইভাবে মিওসিস 1 থেকে যখন মিওসিস 2 তে তুমি দেখতে পাচ্ছ যে এখানটাতে কি হচ্ছে, যে n থেকে nই থাকছে, এই জন্য মিওসিস 2 কে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার দেখো মাইটোসিসের ক্ষেত্রে আমি বলেছি ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট থাকে, তো যদি তোমার একটা সেল n থাকে তাহলে নতুন যে সেলটা হবে সেটা n হবে। যদি তুমি একটা 2n সেল নাও, যেমন আমরা 2n = 46 সেল নিয়েছিলাম, সেখান থেকে একটা থেকে জাইগোট থেকে দুটো, চারটে, সবগুলোই 2n = 46, মানে 2n থেকে 2n। যদি 3n নাও, 3n থেকে 3n, 4n থেকে 4n, সবসময় ক্রোমোজোম নাম্বার কনস্ট্যান্ট থাকবে। কিন্তু মিওসিস হলে 2n থেকে কত হবে? n হবে। 4n থেকে কত হবে? অর্ধেক, মানে 2n। 6n থাকলে সেটা 3n হবে। কিন্তু আমার যদি সেল n হয়, আমার যদি সেল 3n হয়, আমার যদি সেল 5n হয়, এই ক্ষেত্রে কিন্তু হবে না। n হলে সেটা n/2, 3n হলে 3n/2, 5n হলে 5n/2। বেজোড় সংখ্যায় কখনো মিওসিস করা সম্ভব নয়। সবসময় জোড় সংখ্যা যদি থাকে, মানে 2n, 4n, 6n যদি এরকম সেল হয়, তাহলে সেক্ষেত্রে সম্ভব। আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে। তো তারও একটা এক্সাম্পল আমরা দেখবো যে বেজোড় সংখ্যায় কেন মিওসিস করা যায় না, সেটা এক্ষুনি আমরা দেখব। এবং মিওসিস বললাম যে দুটো ফেজে হয়, মিওসিস 1 আর মিওসিস 2। তাহলে মিওসিস 1 এর ভিতরে কি হবে? একটা ইন্টারফেস থাকবে, একটা এম ফেজ থাকবে। আবার মিওসিস 2 এর ভিতরে কি হবে? একটা ইন্টারফেস থাকবে, একটা এম ফেজ থাকবে। ইন্টারফেসে কি হবে? প্রথমে দেখো এখানে আমি দেখিয়েছি যে এখানে দেখো সবকিছুর প্রথমে জেরক্স হলো, তারপরে সেটা এম ফেজে গিয়ে দেখো এই যে ভেঙে দুটো সেলের মধ্যে ইকুয়ালি ভাগ হয়ে গেল। এরপরে এখান থেকে আবার একটা ইন্টারফেস করে সবকিছু দেখো জেরক্স করলো, তারপরে ফাইনালি ভেঙে 4টে সেলের মধ্যে সব দিয়ে দিল। এর ডিটেলস আমরা সেল ডিভিশনেই পাবো। তো এবার আমরা চলে যাব আমাদের লাস্ট স্লাইডে। খুব ইম্পর্টেন্ট এই স্লাইডটা, এটা অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্স স্লাইড বলতে পারো, এবং ওই ফাঙ্গি রিপ্রোডাকশন, তারপরে প্লান্টের রিপ্রোডাকশন, এইগুলো পড়তে গেলে এই দুটো স্লাইড খুব কাজে লাগবে। একটু মন দিয়ে শোনো, তোমরা যদি এতক্ষণ পুরোটা মন দিয়ে শুনে থাকো তাহলে এই কনসেপ্টটা জলের মতো তোমার মাথায় ঢুকে যাবে। প্রথমে এখানে আমরা গ্যামেটোজেনেসিস পড়বো, গ্যামেট প্রোডাকশনের
সিস্টেমটা দেখবো। তো যদি ডিপ্লয়েড অর্গানিজম হয়, ডিপ্লয়েড অর্গানিজম যেমন আমাদের বডির মধ্যে কত ক্রোমোজোম থাকে, 2 = 46, তাহলে এখান থেকে আমাদের স্পার্ম ওভামে কত যায়, N = 23 করে যায়। তো এখানে আমরা একটা সেল নিয়েছি যার ক্রোমোজোম হচ্ছে কটা, 4টে। দেখো জোড়ায় জোড়ায় আছে, দুটো জোড়ায় আছে, তাহলে জোড়ায় 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 থাকলে সেটাকে আমরা কি কন্ডিশন বলবো, 2n। আর ক্রোমোজোম কতগুলো আছে, 4টে, তাহলে এটা 2n = 4। মেলটাও 2n = 4, ফিমেলটাও কিন্তু 2n = 4। এবার এরা কি করবে, গ্যামেট তৈরি করবে। গ্যামেটে আমরা জানি, আমরা ডিপ্লয়েড অর্গানিজম হলে আমাদের গ্যামেটে ক্রোমোজোম নাম্বার কি হয়, হাফ হয়ে যায়। এটা যদি 2n = 4 হয়, এখানে কত হবে, n = 2 হবে। এখানে 2n = 4 হলে এখানে কত হবে, n = 2 হবে। এইবার দেখো এখানে দেখো নীলের একটা জোড়া আছে। তো এই যে নীলের যে জোড়াটা, এই জোড়ার থেকে যে কোনো একটা ক্রোমোজোম গ্যামেটের মধ্যে চলে আসলো। আর এই যে লালের যে জোড়াটা, সেই লালের জোড়া থেকে যে কোনো একটা ক্রোমোজোম, সেটাও কি হলো, গ্যামেটের মধ্যে চলে আসলো। বুঝতে পারছো? তাহলে এটা কি, জোড়া ভেঙে গেছে, এখানে জোড়া ভেঙে গেছে, মানে এটা এন কন্ডিশন, একা একা আছে এবং দুটো ক্রোমোজোম আছে, এটা n = 2। একইভাবে ফিমেলের ক্ষেত্রেও এই নীলের থেকে যে কোনো একটা নীল আসলো, আর লালের থেকে যে কোনো একটা লাল আসলো। তাহলে এখানেও কি হলো, জোড়া ভেঙে গেছে, তাহলে এটা এন কন্ডিশন এবং n = 2। এইবার যখন স্পার্ম মেট করবে, তখন কি হবে, এই পাশের যে নীলটা আর এই পাশের যে নীলটা, এরা এখানে চলে যাবে। দেখো এই নীলটা এখানে চলে আসলো, এই পাশের নীলটাও এখানে চলে আসলো, এই একটা জোড়া তৈরি হয়ে গেল। আবার এই যে দুটো লাল আছে, এই লালটা, এরাও আবার কি হবে, পাশাপাশি চলে আসবে। তাহলে এটা কি হলো, আর একটা জোড়া হলো, তাই তো? তাহলে এই যে দুটো জোড়া হয়ে গেছে, তাহলে এটা কি কন্ডিশন, 2n কন্ডিশন, এবং এটা কত, 4টে ক্রোমোজোম আছে, তাহলে এটা 2n = 4। তাহলে ফাইনালি দেখো যে জাইগোটও 2n = 4, আর এর যে পেরেন্ট ছিল, পেরেন্টটা কত, 2n = 4। ক্লিয়ার? এইবার আমরা চলে যাব হ্যাপ্লয়েড অর্গানিজমের গ্যামেট প্রোডাকশনে। ধরো ফাঙ্গি একটা হ্যাপ্লয়েড অর্গানিজম, ফাঙ্গিও ভাবছে আমি গ্যামেট প্রোডাকশন করব, কিন্তু ওর ক্রোমোজোম কি, এন। আমাদের এইখানে দেখো 2n = 4, কিন্তু এদের ক্ষেত্রে আমি এইভাবে দেখিয়েছি n = 4। 4টে ক্রোমোজোম আছে কিন্তু একা একা আছে। আমার যদি একটা জোড়া থাকতো, তাহলে জোড়ার থেকে যে কোনো একজন আসতে পারতো, কিন্তু এরা তো 4জন সিঙ্গেল আছে, র্যান্ডামলি দুজন দুজন যেতে পারবে না, এবং এটা এন কন্ডিশন। আমি একটু আগে দেখিয়েছি যে n, 3n, 5n এই কন্ডিশনগুলোতে কখনো মিওসিস করা যাবে না। তাহলে এটা তো একটা এন কন্ডিশন, তাহলে এখানে মিওসিস আমি করতে পারবো না। তাহলে আমাকে যেটা করতে হবে, যে এখানে আমার একটাই অপশন, মাইটোসিস করব। মাইটোসিস করে গ্যামেট তৈরি করতে হবে। তাহলে এখানে যা আছে, গ্যামেটের মধ্যেও সেই একই ক্রোমোজোম যাবে। এখানে n = 4 থাকলে কি হবে, মেল গ্যামেটের মধ্যেও তোমার n = 4ই যাবে, ফিমেল গ্যামেটের মধ্যেও n = 4। এবং এই দুটো যখন ফিউজ করবে, তখন এই নীল আর এই নীল একটা জোড়া তৈরি করবে, এই পাশের অরেঞ্জ এই পাশের অরেঞ্জ একটা জোড়া তৈরি করবে, এই লাল একটা জোড়া তৈরি করবে, এই সবুজ একটা জোড়া তৈরি করবে। তাহলে ক্রোমোজোম হয়ে যাবে টোটাল 8খানা, এবং জোড়া তৈরি হয়েছে, এটা হলো 2n = 8 কন্ডিশন। গড়বড় হয়ে গেল, বাবা মা ছিল n = 4 আর জাইগোট হয়ে গেল 2n = 8। তাহলে এটা ঠিক করব কি করে, এই যে জাইগোটটা হওয়ার পরে জাইগোটটা আবার মিওসিস করবে। মিওসিস করলে কত হবে, 2n = 8 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে n = 4। তাহলে এখান থেকে মিওসিস করে এই যে সেলগুলো হলো, এই সেলগুলো থেকে আবার নতুন বাচ্চা কাচ্চা বা অফস্প্রিং তৈরি হবে। অ্যাকচুয়ালি এই যে সেলগুলো, এগুলোকে বলা হয় স্পোর। ওকে, তো এই টপিকটা তোমার খুব কাজে লাগবে ফাঙ্গি রিপ্রোডাকশন পড়তে, তারপরে অ্যালগি রিপ্রোডাকশন পড়তে, ঠিক আছে, ব্রায়োফাইটের রিপ্রোডাকশন পড়তে, এই টপিকগুলো খুব কাজে লাগবে। তো আশা করি তোমরা এটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, বাট যদি তুমি মন দিয়ে শোনো, আমি বিভিন্ন টপিকগুলোকে একসাথে করে তোমাদের সুবিধার জন্যই আমি একসাথে করে এটা বুঝিয়েছি। তুমি যদি পুরো টপিকটা খুব মন দিয়ে যদি তুমি শুনে থাকো, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবং ভিডিওর প্রথমে যে চ্যাপ্টারগুলোর কথা আমি বলেছিলাম, এই যে চ্যাপ্টারগুলো তুমি কিন্তু এখন চাইলে এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, প্লান্ট কিংডম, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, হিউম্যান রিপ্রোডাকশন, এই চ্যাপ্টারগুলো খুব ইজিলি কিন্তু তুমি পড়তে পারো। মেন্ডেলিয়ান জেনেটিক্সও, মলিকুলারটা পড়তে আরও কনসেপ্ট লাগবে, তো খুব ইজিলি পড়তে পারবে। তো আমি ওই চ্যাপ্টারগুলোর পরেও আমি ভিডিও বানাবো। তো তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটা যদি একটু ভালো করে দেখে নাও,
তাহলে ওই ভিডিওগুলো দেখতে তোমার একদমই কষ্ট হবে না, খুব শর্টে শর্টেই দেখবে, যেহেতু কনসেপ্টটা তোমার জানা আছে। তো তখন কি হবে, খুব অল্পতেই তুমি একটুখানি আমি এক্সপ্লেন করলে দেখবে তুমি পুরোটা বুঝে যাচ্ছ। তো সবাইকে মন দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।